আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, নাবিক ও এমএডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ। তো এখানে শুধুমাত্র যারা আবেদন করতে পারবেন এবং কোন বয়সের কি বিস্তারিত আলোচনা, সমস্ত আলোচনা জুড়ে থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আমরা এখানে চলে যাব এই আবেদনটা কতদিন পর্যন্ত চলবে। অনলাইনে আবেদনের তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 1 মাস 4 দিন আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব, এখানে আবেদনের যোগ্যতা দেওয়া রয়েছে, সেই আবেদনের যোগ্যতায়। তো এই কলামটাতে শিক্ষাগত যোগ্যতা ডি, তারপর হচ্ছে সিমেন্ট, কমিউনিকেশন ও টেকনিক্যাল, পদ সংখ্যা হচ্ছে 329টি এবং ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ আপনাকে থাকতে হবে অবশ্যই 3.5-এর উপরে, অর্থাৎ 3.50 বা তার উপরে থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী ও বি অ্যান্ড ডকইয়ার্ড ও কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনি এখানে বুঝতে পারতেছেন, আপনি যদি এই সিমেন্ট পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে এবং আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে 3.5 পয়েন্টের উপরে থেকে আপনাকে পাশ করতে হবে। তারপরে রয়েছে মেডিকেল আপনাকে এখানে দেওয়া রয়েছে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি পাস এবং আপনার জিপিএ থাকতে হবে 3.50। তারপরে রয়েছে পেট্রোলম্যান 8টি, রাইটার 20টি, স্টোর হচ্ছে 22টি, মিউজ হচ্ছে, এটা সম্ভবত মিউজ দিয়েছে তারা, 10টি। তারপরে এমওডিসি নৌ রয়েছে 8টি, কুক রয়েছে 28টি, তারপরে স্টুয়ার্ট রয়েছে 9টি, তারপরে হচ্ছে টোপাস রয়েছে 13টি। তো এখানে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, তারপরে হচ্ছে মিউজ আর এমওডিসি নৌ, আপনি এখানে যারা এসএসসি পাস থাকবে যে কোনো বিভাগ থেকে, মাদ্রাসা ও ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা সবাই করতে পারবেন, বাংলাদেশের 64 জেলা সবাই করতে পারবেন। আর কুক, স্টুয়ার্ট এই দুইজনের জন্য হচ্ছে ন্যূনতম এসএসসি পাস মাদ্রাসা ও ভোকেশনাল, আপনি 2.50 থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আর টপাসের জন্য 8 পাস। তো তারপরে আমরা চলে যাব শারীরিক মাপ। সিমেন্ট পদের জন্য হচ্ছে, সিমেন্ট যে পদটা রয়েছে এটার জন্য 5 ফুট 6 ইঞ্চি, পেট্রোলম্যানের জন্য 5 ফিট 8 ইঞ্চি এবং অন্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, তারপরে রয়েছে স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ট, টোপাস এদের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং এমওডিসি নৌতে যারা আবেদন করবেন তাদের জন্য আবার 5 ফিট 6 ইঞ্চি। আর বুকের মাপ আপনাকে 30 থেকে 32 থাকতে হবে প্রসারিত। আর বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে, চোখের দৃষ্টি থাকতে হবে 6/6। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বলে দিয়েছে তারা বাংলাদেশের পুরুষ নাগরিক, এখানে কিন্তু কোনো মহিলা আবেদন করতে পারবে না। পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত অবশ্যই থাকতে হবে এবং 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে 17 থেকে 20 এবং এমওডিসির জন্য 17 থেকে 22 পর্যন্ত আবেদন করতে পারবে। তো বয়সের ক্ষেত্রে অনেকেই কোর্ট এফিডেভিট দেখায়, কিন্তু এখানে কোনো কোর্ট এফিডেভিট প্রযোজ্য হবে না। আর অযোগ্যতা হিসেবে প্রমাণিত হবে সেটা হচ্ছে বাংলাদেশের অন্য কোনো দেশ, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক বা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব থাকলে, তারপরে হচ্ছে সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন না বা আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। যেমন এসএসসি পাস পরীক্ষার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ আপনাকে সাথে অবশ্যই নিতে হবে। আমরা অনেকে মার্কশিট নিয়ে যাই, আসলে মার্কশিট নিয়ে গিয়ে সেরকম কোনো ফায়দা হবে না, আপনাকে অবশ্যই সার্টিফিকেটটাই নিয়ে যেতে হবে, মূল সার্টিফিকেট যেটা রয়েছে। তারপরে এইচএসসি পরীক্ষায় মূল মার্কশিট, এইচএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা কিন্তু এখনও সার্টিফিকেট পায়নি, তাই তারা বলে দিয়েছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। এবং এখানে আপনি বুঝতে পারতেছেন যেহেতু আপনি সার্টিফিকেটটা পাননি ইন্টার পরীক্ষার, তো আপনাকে মূল মার্কশিটটা নিতে হবে, মূল রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান
প্রধান যে হেড স্যার থাকে বা হেড অধ্যক্ষ থাকে ওনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র আপনাকে নিয়ে যেতে হবে। উল্লেখ্য কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তির সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন ওরা কিন্তু কোটেশন দিয়ে দিছে, আপনারা যারা মানে যেটা মূল কাগজ যদি আপনি নিয়ে যেতে না পারেন তাহলে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার যারা রয়েছে বিসিএস কর্মকর্তা তাদের দ্বারা আপনি সত্যায়িত করে নিয়ে সেটা জমা দিলেও চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বৌনরাজ, শেরিবাংলা, ললুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তাহলে আপনি যখন চাকরিতে একদম জয়েন করবেন তখন কিন্তু আপনার এখানে মূল সার্টিফিকেট লাগতেছে, তার আগে কিন্তু আপনাকে মূল সার্টিফিকেট আর জমা দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা এখানে দেখব, আমি এখানে আপনাদেরকে একটু স্ক্রিনটা একটু স্থির করতেছি, আপনারা একটু দেখে নেবেন। এখানে মোটামুটি অনেকগুলো জেলার নাম রয়েছে, আপনার জেলা কোনটা আপনি একটু পোস্ট করে দেখে নেবেন। এখানে যে যে জেলার প্রার্থীগণ যে যে জায়গায় আপনার কি হবে এখানে পরীক্ষার নাম রয়েছে এবং কয় তারিখে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তো আপনি কি করতে পারেন, এইখানে দেখে দেখে আপনার যেদিন নিয়োগ হবে বা পরীক্ষা হবে সেটা আপনি এখানে দেখে নিতে পারেন। তারপরে ডান পাশে এখানে আরও কিছু তথ্য রয়েছে, যেমন অধিক শিক্ষাগত যোগ্যতার যে সকল প্রার্থী ভর্তি করা যাবে, তারপরে ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে আনতে হবে, তবে তারা এজন্য অতিরিক্ত কোনো সুবিধা পাবে না। ঠিক আছে। তারপরে জাতীয়তা নাগরিকত্ব সনদ, এটা চাইছে, এটা হচ্ছে স্ব ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটা জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র আপনাকে নিতে হবে। চেয়ারম্যান বা আপনি যদি পৌরসভার বাসিন্দা হন পৌরসভা থেকে, সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে কমিশনারের কাছ থেকে, এগুলো আপনাকে নিতে হবে। আর জন্ম নিবন্ধন অবশ্যই কী করবেন, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র একটা ফটোকপি করে সেটা বিসিএস কর্মকর্তা যারা রয়েছেন বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার যারা রয়েছেন তাদের দ্বারা সত্যায়িত করে নিতে হবে। ঠিক আছে। এখানে চেয়ারম্যানও সত্যায়িত করতে পারবে চাইলে, এখানে কিন্তু অপশন তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তারপরে অভিভাবকের সম্মতিপত্র, এইখানে আপনাকে আপনার স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার যে মেয়র থাকে অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। আপনার অভিভাবক যে আপনাকে সম্মতি দিল সেটা চেয়ারম্যান সাহেব দেখবে যে হ্যাঁ ওই ছেলেটার অভিভাবক এখানে স্বাক্ষর দিচ্ছে, ওনার সামনে গিয়ে স্বাক্ষর দিয়ে সুন্দর করে চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে নেবেন। আর সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর 15 কপি ছবি, পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আমরা অনেকেই কম্পিউটার দোকান থেকে ছবি বের করে নিয়ে যাই, এগুলো কিন্তু আপনি যদি টিকে যান আপনার এই ছবিগুলো কিন্তু তারা জমা নেবে না, আপনাকে অবশ্যই ল্যাব প্রিন্ট দিতে হবে। হ্যাঁ, এবং সেগুলা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত থাকতে হবে। তারপরে এখানে দেখেন আবেদনপত্র সংগ্রহ, আপনি joinnavy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখানে যে অ্যাপ্লাই নাও বাটন থাকবে সেখানে সিলেকশন করে আপনি কিন্তু 200 টাকা জমা দিয়ে আবেদনটি করতে পারবেন। আর আবেদন করার সময় অবশ্যই আপনি কি করবেন, যে নির্ধারিত ফর্মটা রয়েছে সেই ফর্মটি কি করবেন, সুন্দর করে প্রিন্ট করে নেবেন। বিজ্ঞপ্তিতে মোতাবেক ফর্মে সকল তথ্য, সার্টিফিকেটের কাগজপত্রের সকল তথ্য এবং সব কিছু আপনি কি করবেন, পূরণ করবেন। এবং আপনার যেদিন পরীক্ষা থাকবে সেদিন সেই ফর্মটা সহ আপনি আপনার যে পরীক্ষা কেন্দ্র থাকবে সেখানে আপনি হাজির হবেন। তো আর এখানে লেখা আছে যে আপনাকে অবশ্যই কিন্তু সকাল 8টায় এই স্থানটিতে উপস্থিত হতে হবে। অর্থাৎ আমাদের জেলা হচ্ছে পঞ্চগড়, যেমন আমি এখানে যদি পঞ্চগড় দেখি তাহলে পঞ্চগড় কিন্তু 29শে অক্টোবর ঠাকুরগাঁও জেলা 29শে অক্টোবরে কোথায় থাকতে হবে, বগুড়াতে। পঞ্চগড় কিন্তু বগুড়াতে থাকতে হবে 29শে অক্টোবর। ঠিক আছে, এইখান থেকে কিন্তু কাছে আছে, জায়গাগুলো একটু সিস্টেম করে দিছে যাতে সকলেরই সুবিধা হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে আমার এই বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন, বা যদি কারো কোনো সমস্যা মনে হয় যে আমার এই জিনিসটা আমি বুঝিনি তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন, উন্মুক্ত করা থাকবে কমেন্ট সেকশনটি। আপনারা সেখানে কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে, অথবা যদি রিপ্লাই দিয়ে বোঝানো সম্ভব না হয় আমি আবার ভিডিও আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।